কুত্তার বাচ্চা, তুই এত খারাপ আগে জানতাম না। তোকে ভালো মনে করেছিলাম, কিন্তু তুই যে এত বড় চরিত্রহীন তা আগে জানতাম না। তুই বন্ধু নামে কলঙ্ক। তুই এইরকম জেনে কোনোদিনও তোর সাথে বন্ধুত্ব করতাম না। আসলে এটা তোর দোষ না, এটা তোর বাবা মায়ের দোষ। তোকে সঠিক শিক্ষা দিতে পারেনি। আচ্ছা, এত ভালো মানুষের ঘরে তোর মতো চরিত্রহীনের জন্ম কিভাবে হলো সেটাই বুঝি না। এখন তো তোর জন্ম নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আর একটাও বাজে কথা বলবি না, যা বলার আমাকে বল। আমার বাবা মাকে নিয়ে একটা কথাও বলবি না। যা সত্যি তাই বলেছি। চোরের আবার বড় গলা। তোর সাথে বন্ধুত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর কোনোদিনও আমার সামনে আসবি না। যদি কোনোদিন তোর এই নোংরা চেহারা আমাকে দেখাস, তাহলে আমি নিজে আত্মহত্যা করবো। থাক, আর তোকে আত্মহত্যা করতে হবে না। আর কখনো তোর সামনে আসবো না এরপর। আর চাইলেও আমার মুখ দেখতে পারবে না। আচ্ছা, সত্যি কি আমাকে না দেখে থাকতে পারবি? পারবো না কেন? তুই আমার কে রে? তোর এই নোংরা চেহারা দেখলে আমার বমি পায়। যত তাড়াতাড়ি পারিস তোর এই নোংরা চেহারাটা আমাকে দেখা বন্ধ করিস। তোর এই পাপি চেহারাটা না দেখলেই বাঁচি। আচ্ছা সরি রে, এতদিন তোকে ডিস্টার্ব করার জন্য। পারলে আমাকে ক্ষমা করিস আর ভালো থাকিস। তোর এই নোংরা চেহারাটা না দেখলেই ভালো থাকবো। আচ্ছা, তোর কথাই রাখবো। এই বলে সে একেবারে বাসা থেকে বেরিয়ে আসলাম। রাস্তায় হাঁটতেছি আর দু চোখের অস্ত্র বিসর্জন দিচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাবার দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো, বলল, কোথায় ছিলিস এতক্ষণ? আমি চুপ করে আছি। এতক্ষণ কই ছিলিস? রাস্তার ছেলেদের মতো এত রাত বাহিরে কি করিস? আমার মান সম্মানের তো 12টা বাজিয়ে দিছিস। তোর বন্ধুরা বুয়েটে চান্স পাইছে, আর তুই মেয়েদের সাথে ইফটিজিং করে দিন কাটাইস। তোকে ছেলে বলতেও আমার লজ্জা করে। আচ্ছা, রাস্তায় এত মানুষ মারা যায়, তোকে কি আল্লাহ তাআলা দেখতে পায় না? আব্বা, তোর ওই মুখে আর আমার নাম নিবি না। আজ থেকে তোর এই বাড়িতে খাওয়া বন্ধ। কেউ যদি ওকে খাবার দাও তো আমার চেয়ে আর খারাপ কেউ হবে না, বলে দিলাম। এই বলে বাবা চলে গেল আর আম্মা দূরে দাঁড়িয়ে কাছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর সিমি আপু রুমে এসে খাবার দিয়ে গেল। দেখলাম ওর চোখেও পানি। খাবার দিয়েই চলে গেল। খাবার আর গলা দিয়ে নামলো না। সকালে যেতে হবে নতুন গন্তব্যে। এরকম কি হলো কিছুই বুঝলেন না তো? আসুন আপনাদের বুঝিয়ে দিই। তার আগে পরিচয়টা দিয়ে দিই। আমি সারাফি, বাবা মায়ের তৃতীয় ও সবচেয়ে ছোট ছেলে। বাবা মা আর বোনদের চোখের মণি। বড় বোনের নাম তুলি, মেজো বোনের নাম সিমি। বড় বোনের বিয়ের সম্বন্ধ চলতেছে। আমরা 4 জন বেস্ট ফ্রেন্ড। বলতে গেলে আমরা 4 জন, কিন্তু এক আত্মাই। শাকিব, লিমা, সাব্বির আর আমি। এখন গল্পে আসা যাক। কলেজ জীবন আমাদের ভালোই চলছিল। লিমা আমার অনেক কেয়ার করতো। বলতে গেলে ওর সব কথা আমার সাথেই বেশি শেয়ার করতো। প্রথমে বন্ধুত্ব থাকলেও আস্তে আস্তে আমার জীবনে লিমা অনেকটা জায়গা দখল করে নেয়। কিন্তু জানতাম না এটাই আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত ডেকে আনতে চলেছে। একদিন কলেজ থেকে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা মেয়ে আনমনে হাঁটছে, পিছনে একটা গাড়ি আসতেছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নাই। রিক্সা থেকে নেমে দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরে দিলাম। এতে মেয়েটা ছিটকে গিয়ে রাস্তার পাশের পোলের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। মেয়েটার জামার কিছুটা অংশ ছিঁড়ে গেছে আর মাথা দিয়ে রক্ত পড়ছে। দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মাথাটা কোলে নিয়ে পাশের মানুষদের সাহায্য চাইলাম, কিন্তু সবাই ভিডিও করা নিয়েই ব্যস্ত। তাই মেয়েটাকে কোলে নিয়ে ছুটতে লাগলাম। পাশ দিয়ে যাচ্ছিল লেমা। সেদিন আমার খেয়াল নাই। হাসপাতালে নিয়ে মেয়েটাকে ভর্তি করে মেয়েটার ফোন থেকে ওর বাসায় ফোন দিলাম। মেয়েটার আত্মীয় স্বজন আসলে বাসায় চলে আসলাম। বাসায় আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসতেই দেখি আব্বা দরজায় দাঁড়িয়ে আছে। কোথায় গিয়েছিলিস? কলেজে আব্বা। মিথ্যে বলতে তোর লজ্জা করে না? দিন দুপুরে অন্য মেয়ের সাথে ঢলাঢলি করতে তোর লজ্জা করে না? একটা বারও আমার কথা ভাবলি না? আমার সম্মানের কথা ভাবলি না? আব্বা, আমি কি করছি? তুই কি করছিস জানিস না, তাই না? কুলাঙ্গার কোথাকার, কি করছিস মনে নাই? দাঁড়া, আমি মনে করিয়ে দিচ্ছি। লিমা। আব্বা লিমা বলে ডাক দেওয়ার সাথে সাথে লিমা ঘর থেকে বেরিয়ে আসলো। দেখলাম ওর চোখে পানি। এই কুলাঙ্গারটা কি করেছে ওর মনে নেই, ওকে মনে করিয়ে দাও তো। লিমা ওর ফোন বের করে একটা ভিডিও চালু করলো। ভিডিওতে আমাকে আর মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি মেয়েটাকে কোলে নিয়ে দৌড়াচ্ছি। মনে পড়েছে এবার কি অপরাধ করেছিস? তোর মতো কুলাঙ্গারের মুখটা দেখতেও ঘৃণা লাগছে। আব্বা, আমার কথাটা আগে শোনো প্লিজ। কি শুনবো তোর কথা? অপরাধ করেও তুই মুখে মুখে কথা বলছিস। আচ্ছা, তুই কি সত্যি আমার সন্তান? এই কথা শুনে মা কাঁদতে লাগলো। মায়ের কান্না দেখে আমার চোখে পানি চলে আসছে। আজ আমার জন্য মায়ের সতীত্বের প্রশ্ন উঠছে, আর একজন নারীর কাছে তার সতীত্বের দাম সবচেয়ে বেশি। আব্বা, আমাকে যা বলার বলো, মাকে কিছু বলবে না। আমার সাথে রেগে কথা বলিস? তোর এত বড় সাহস? দাঁড়া, তোর সাহস ছোটাচ্ছি। এই বলে আব্বা একটা লাঠি এনে এলো পাথারে পেটাতে লাগলো। আমি শুধু কাতরাচ্ছি আর বলছি, আব্বা আমি কোনো খারাপ কাজ করে নাই। কিন্তু কে শুনে কার কথা? আব্বা মারতেই আছে। অন্যদিকে সিমি আপু মাকে ধরে কাঁদতেছে আর বলছে, মা, আব্বাকে মারতে বাধা করো প্লিজ।
এইভাবে মারলে ভাইয়া মরে যাবে। ও মা, তুমি তো মা, প্লিজ তুমি কিছু করো। মা কিছুই বলছে না, শুধু কাঁদছে। অন্যদিকে লিমা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখছে, সাথে বড় আপু। সিমি আপু কোনো উপায় না পেয়ে আবার পা জড়িয়ে ধরে বলছে, আব্বা প্লিজ ভাইয়াকে ছেড়ে দাও, আর মেরো না, ভাইয়া মরে যাবে। আব্বা তুমি দয়া করো। সিমি আপুর কথায় মনে হয় আব্বার কিছুটা দয়া হয়েছে, তাই আব্বা আমাকে ছেড়ে দিয়ে বললেন, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোর খাওয়া দাওয়া বন্ধ, তোর কলেজ যাওয়া বন্ধ, তোকে আর পড়তে হবে না। কেউ যদি ওকে খাবার দেয় তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই বলে আব্বা চলে গেল। মাও কাঁদতে কাঁদতে চলে গেল, সাথে বড় আপু। সিমি আপু দৌড়ে এসে আমার মাথা ওর কোলে নিয়ে কাঁদতে লাগলো। লিমাকে বলল, একটু সাহায্য করো তো প্লিজ, ভাইয়াকে রুমে নিয়ে যাই। ওকে ছুতেও আমার ঘৃণা হয়, আর সাহায্য তো দূরের কথা। তোমরা না বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি এইসব বলছো কেন? বেস্ট ফ্রেন্ড? শাসালেন, ওর মতো চরিত্রহীন আমার বেস্ট ফ্রেন্ড। ও মরলেও আমার যায় আসে না। চুপ, আর একটা বাজে কথা বলবে না। আজকের জন্য অনেক পস্তাবে তুমি। এখন আমাদের বাসা থেকে বের হও। যাচ্ছি, আপনাদের বাসায় থাকতে আসিনি। চরিত্রহীনের বোনের আবার বড় কথা। এই বলে লিমা চলে গেল। সিমি আপু আমাকে ধরে রুমে নিয়ে গেল আর ব্যান্ডেজ করে দিল। আমি আপুকে বললাম, সত্যি বলছি আপু, আমি কিছু করি নাই। আমার উপর তোর বিশ্বাস আছে? আচ্ছা দাঁড়া, তোর জন্য খাবার নিয়ে আসি। থাক আপু, খাবো না, একটু আদর করে দাও তো। আজ তোমার আদর খাওয়ার খুব ইচ্ছে করছে। আচ্ছা আয়। আমি আপুর কোলে মাথা রাখলাম, আর আপু আমার মাথায় হাত বোলাতে লাগলো। এভাবেই কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবছি খাবার টেবিলে যাবো কিনা। একবার ভাবলাম যাবো না, আবার ভাবলাম কাল হয়তো আব্বার রাগের মাথায় বলেছে। 7-5 ভেবেই চলে গেলাম খাবার টেবিলে। দেখলাম সবাই খাচ্ছে। আমি গিয়ে মাকে বললাম, আজকে আমাকে না ডেকেই খেতে শুরু করছো? খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। এরপর আব্বা যা করলো এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আব্বা আমাকে খাবার টেবিলে রেখে রেগে সব খাবার লন্ড ভন্ড করে দিল। আমি যেন বাক শক্তি হারিয়ে ফেলছি। এরপর আমার কাছে এসে, জানোয়ার, তোকে না কাল বলেছি এই বাড়িতে তোর খাবার বন্ধ, তাহলে তুই এখানে কেন? কথা কি কানে চায় না? আমি বলি নাই এই বাড়ির খাবার তোর জন্য নিষিদ্ধ? তাহলে এখানে এসেছিস কেন? আমি মাথা নিচু করে বললাম, ক্ষুধা লাগছিল তাই আসছি। আচ্ছা, তুই কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না? একটু শান্তিতে খেতেও দিবি না? আচ্ছা, এখানে আসার কি দরকার ছিল তোর? একদিন না খেলে কি মরে যাইতিস? এত বেহাইয়া কেন তুই? কাল এত কিছু হওয়ার পরও তোর গলা দিয়ে খাবার নামবে? তুই এত বেহাইয়া কোথা থেকে হইলি বুঝলাম না। আমি আপুর কথা যেন বিশ্বাস করতেই পারছিলাম না, যে আপু আমাকে চোখে হারায় সে এই কথাগুলো বলছে। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। এইসব তুই কি বলছিস আপু? ভাই নিজের বাসায় খাবে না তো কোথায় খাবে? না, ও এই বাসায় খাবে না। যে আমার মান সম্মানের দিকে না তাকিয়ে একটা মেয়েকে নিয়ে রাস্তায় রঙ্গ করে বেড়ায় সে আমার ছেলে না। আব্বা, আমি সত্যি খারাপ কিছু করিনি। আবার মুখে মুখে কথা, আজ তোর এমন হাল করব। এই বলে আব্বা মারতে থাকে। এক সময় আমাকে টেনে হিসড়ে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় আর বলে, এই রুমে যেন কেউ খাবার না দেয়, না হলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। আমি রুমের মেঝেতে বসে কান্না করছি। কতক্ষণ কাঁদছি মনে নাই, পেটের ক্ষুধায় মরে যাচ্ছি। হঠাৎ দেখি সাকিব কল করছে। কল ধরেই বলল, আজ কলেজে আসোস নাই কেন রে হারামি? দোস্ত প্লিজ কিছু খাবার আমার রুমের জানলা দিয়ে দিবি প্লিজ, আর কিছুক্ষণ এভাবে থাকলে মরে যাব। এইভাবে বলছিস কেন? কি হয়েছে বল। প্লিজ দোস্ত দিয়ে যা। এক্ষুনি যাচ্ছে, একটু ওয়েট কর। কিছুক্ষণ পর সাকিব খাবার নিয়ে এসে জানলা দিয়ে দিল। আমি ঠিক মতো হাঁটতে পারছি না। আমার অবস্থা দেখে সাকিব কেঁদে দিল আর বলল, তোর এই অবস্থা কেন দোস্ত? কি হয়েছে তোর? কে তোকে এই অবস্থা করেছে? প্লিজ বল দোস্ত। সব আমার ভালো মানুষের ফল রে। আচ্ছা তুই যা, আব্বা দেখলে খুব রাগ করবে, যা প্লিজ। সাকিবকে অনেক বুঝিয়ে পাঠিয়ে দিলাম। এইভাবে প্রায় 1 মাস চললো। সাকিব প্রতিদিন খাবার দিয়ে যায়। একদিন হঠাৎ দেখি কে জানি দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে সিমি আপু দৌড়ে এসে আমাকে জোরে হয়ে কাঁদতে লাগলো। আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে না, কেন হচ্ছে না জানি না। পেছনে দেখলাম সাকিব আর মা দাঁড়িয়ে আছে। মা কেমন আছো? বেঁচে আছি কিনা দেখতে আসছো তাই না? দেখো মরি নাই, বেঁচে আছি। মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল।
এই দোস্ত, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাইরে যাব। আমি সাকিবের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। ও কি সত্যি বলছে? কি ভাবছিস? সত্যি বলছি, তাড়াতাড়ি নে, বাইরে যাব। চেহারার কি করে রেখেছিস? সাকিবের কথায় বাইরে যাওয়ার লোভটা সামলাতে পারলাম না। তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আয়নার সামনে গিয়ে নিজেকেই চিনতে পারলাম না। মনটা খারাপ হয়ে গেল। সাকিব পেছন থেকে ঘাড়ে হাত দিয়ে বলল, মন খারাপ করিস না রে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তুইও কি ওদের মতো মনে করিস আমি চরিত্রহীন? দুনিয়ার সবাই বললেও আমি বিশ্বাস করব না। আমি আমার বন্ধুকে চিনি, বুঝেছিস? তাহলে লিমা চিনলো না কেন? ওর কথা বাদ দে, ওর নামও আর বলবি না। আচ্ছা, আমিও তোদের সাথে যাব। ঠিক আছে আপু, চলেন। তিনজনে বাইর হলাম। রুমের বাইরে দেখি আব্বা মাথা নিচু করে বসে আছে। আমাদের আসার শব্দ শুনে আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি দেখার সাহস পেলাম না, বাইরে চলে আসলাম। বাইরে বেরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আজ কতদিন পর খোলা আকাশ দেখলাম। বাইরের মানুষজন কেমন করে যেন দেখছে। চল আগে সেলুনে যাব। তিনজনে সিএনজিতে আগে সেলুনে গেলাম। সিমি আপু আর সাকিব অনেক কথা বলছে আমার মন ভালো করার জন্য। আমি শুধু শুনছি। সেলুন থেকে তিনজনে একটা পার্কে গেলাম। সেখানে গিয়ে এক পাশে তিনজনে বসলাম। সাকিব খাওয়ার জন্য কিছু আনতে গেল। আমি সিমি আপুকে বললাম, আমাকে বাইরে করলে কেমনে আপু? সে অনেক কথা, পরে শুনিস। না, এখন শুনবো। আচ্ছা শোন তাহলে। আমি সাকিবকে অনেক অনুরোধ করি আব্বাকে রাজি করানোর জন্য। সাকিব প্রায় প্রতিদিনই আব্বার কাছে আসে আর হাত পা ধরে অনুরোধ করে। আব্বা অনেকভাবে অপমান করে, কিন্তু সাকিব হাল ছাড়েনি। অবশেষে আজ পা ধরে অনেক অনুরোধ করে, কান্না করে। অবশেষে আবার রাজি হয়। এত কিছু হয়ে গেল আর আমি জানতেই পারলাম না। কি হয়ে গেল আর কি বুঝতে পারলি না? আমি সাকিবকে জোরে ধরে কাঁদতে লাগলাম। সাকিব আমাকে সান্ত্বনা দিতে লাগলো। অনেকক্ষণ তিনজনে গল্প করলাম। তারপর তিনজনে উঠে বাইরে আসতে যা দেখলাম নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না। পার্কের একপাশে লিমা আর সাব্বির বসে আছে। লিমাকে দেখে ওর সাথে কথা বলার লোভটা সামলাতে পারলাম না। ওদের দিকে যেতে চাইলে সিমি আপু বাধা দিয়ে বলল, তুই ওদের কাছে যাবি না। আমি কোনো বাধা না মেনে ওদের কাছে চলে আসলাম। ওদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছিস তোরা? সাব্বির তাড়াতাড়ি আমার কাছে এসে বলল, আমরা ভালো আছি, তুই কেমন আছিস? এ কি হাল হয়েছে তোর? মাফ করে দিস ভাই। সাব্বির, তুই চরিত্রহীনের কাছে মাপ চাচ্ছিস কেন? আর ওর মতো রাস্তার কুকুরের সাথে কথা বলছিস কেন? তোকে না বাধা করেছি? লিমা, এসব কি বলছিস? ঠিক আছে বলছি, আর তোর এই নোংরা মুখে আমার নাম নিবি না। আর সাব্বির, তুই থাকলে থাক, আমি গেলাম। এই বলে লিমা কাঁদতে কাঁদতে চলে যেতে লাগলো। কেন কাছে বুঝলাম না। সাব্বিরও পিছে পিছে চলে গেল। সিমি আপু আমাকে বলল, বললাম না ওদের কাছে যাস না, কথা শুনিস না কেন? আরে ধুর আপু, লিমা শয়তানি করলো। ওর সাথে অনেকদিন কথা বলে নাই তো, তাই রাগ করছে হয়তো। চল বাসায় যাই। তিনজনে বাসায় চলে আসলাম। সাকিব আমাদের নেমে দিয়ে চলে গেল। রাতে খাওয়ার কথা বলতে মা আসলো। চল বাবা খেতে, তোর সব প্রিয় খাবার রান্না করেছি আজকে। আমার ক্ষুধা নাই মা, তোমরা খেয়ে নাও। সে কি কথা, না খেলে অসুস্থ হয়ে পড়বি। এতদিন না খেয়ে যখন মরে নাই, তাহলে আর মরবো না ইনশাআল্লাহ। তোমরা খেয়ে নাও। আমার কথা শুনে মা কাঁদতে কাঁদতে চলে গেল। রাতে আর কিছু খেলাম না। পরদিন সকালে ঘুমের মধ্যেই কে যেন ডাকতেছে। চোখ খুলে দেখি সাকিব ডাকতেছে। উঠে বললাম, এই শালা এত সকালে ডাকছিস কেন? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কটা বাজে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:25 বাজে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, কলেজে যাব। কলেজের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। সাকিব বুঝতে পেরে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আব্বা মানবে না রে। তুই চিন্তা করিস না, আমি সব ম্যানেজ করে নেব। এরপর রেডি হয়ে রুমের বাইরে আসলাম। বাসা থেকে বাইরে হওয়ার সময় মা বলল, কই যাচ্ছিস বাবা, আর খেতে আয়। কলেজে যাচ্ছি আর আমার খাওয়ার ইচ্ছে নেই। মাথা নিচু করে বললাম। দেখলাম খাওয়ার টেবিলে আব্বা বসে আছে। সিমি আপু বলল, একদম এই কথা বলবি না। তুই কি অন্যের খাচ্ছিস নাকি? তুই তোর খাচ্ছিস, তাই বেশি কথা না বলে খেতে আয়। কিছু না বলে সাকিব সহ কিছু খেয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। অনেকদিন পর আজ কলেজে গেলাম। সবাই কেমন চোখে যেন দেখছে। দূর দেখলাম লিমার সাব্বির দাঁড়িয়ে আছে। সাকিবকে জোর করে ওদের কাছে নিয়ে গেলাম। ওদের সামনে গিয়ে বললাম, কিরে কেমন আছিস? কখন আসছিস কলেজে? আর দেখেও কথা বলছিস না কেন? আচ্ছা সাব্বির, চল। চলে যাচ্ছিস কেন? কি বলছিস শুনতে পাচ্ছিস না? কোনো রাস্তার কুকুরের সাথে কথা বলার ইচ্ছা আমার নেই। সাব্বির, চল। মনটা খারাপ হয়ে গেল। দেখলাম লিমার চেহারা আর আগের মতো নেই, অনেকটা শুকিয়ে গেছে। আমার নীরবতা দেখে সাকিব বলল,
চল ক্লাসে যাই। এরপর ক্লাসে গেলাম, ক্লাস শেষ করে বাইরে এলাম, এসে দেখি লিমা আর সাব্বির কোথায় যেন যাচ্ছে। আমি ওদের সামনে গিয়ে বললাম, কোথায় যাচ্ছিস তোরা? সেই কৈফিয়ত কি তোকে দেব? তুই কি আমার যে তোকে বলতে হবে? দিতে হবে, কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড। হাসালি তুই, তোর মতো চরিত্রহীন আমার বেস্ট ফ্রেন্ড। আর কোথায় যাচ্ছি জানতে চাইলি না? আমি সাব্বিরকে ভালোবাসি, ওর সাথে পার্কে যাচ্ছি। আমি লিমার হাত ধরে বললাম, লিমা এরকম করিস না প্লিজ, মরে যাব। কুত্তার বাচ্চা, কথা তোর কানে যায় না? এরপর যদি কোনোদিন আমাকে টাচ করার সাহস করিস তো মেরে ফেলবো। এই বলে ওরা চলে গেল। আর আমি শুধু একটা কথাই ভাবছি, এই কি সেই লিমা? এত মানুষের মাঝে ও আমাকে থাপ্পড় মারতে পারলো। ওইখানে দাঁড়িয়ে এইসব ভাবছি, সাকিব কোথা থেকে যেন এসে বললো, চল বাসায় যাই। ওকে কিছু বুঝতে না দিয়ে বললাম চল। এভাবেই দিন চলতে লাগলো। প্রতিদিন বেহায়ার মতো লিমার সামনে যাই একটু কথা বলার জন্য, কিন্তু অপমান ছাড়াই কিছু পায় না। একদিন কলেজ থেকে বাসায় ফিরছিলাম, কয়েকজন পুলিশ আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে অনেক টর্চার করে। সাকিব জানতে পেরে দ্রুত উকিল নিয়ে আমার জামিন করায়। পরে জানতে পারি লিমা নাকি আমার বিরুদ্ধে ইপটিজিং এর মামলা করছে। পুলিশ এমন টর্চার করে যে দাঁড়াতে পারছিলাম না। সাকিবকে ধরে ওর বাসায় নিয়ে যায় আর সিমি আপুকে ফোন করে সব জানিয়ে দেয়। এভাবে জীবন চলতে পারে না সালাফি, তুই বুঝছিস না কেন? খুব ভালোবাসি যে। তুই নিজেকে সংযত রাখ দোস্ত। দেখ, তোকে ঘুরে দাঁড়াতে হবে, তোকে দেখিয়ে দিতে হবে। পারবো না দোস্ত, সব পারবো। আজকে থেকে আগের সালাফি মরে গেল। এভাবে দুজনে অনেক কথা বললাম। 3 দিন পর আজ আমি সুস্থ, সাকিব সহ কলেজে গেলাম। লিমা আমাকে দেখে বলল, এখনো বেঁচে আছিস? তোর তো দেখি কই মাছের প্রাণ। লিমা, আমি তোমাকে ভালো ভাবতাম, কিন্তু তুমি যে এত নীচ মানসিকতার মানুষ তা আমি জানতাম না। ও যে কষ্ট আমাকে দিয়েছে তার 1000 গুণ কষ্ট ওকে দিব। ও তোকে কোনো কষ্ট দেয়নি, আর একদিন এই কাজের জন্য অনেক পস্তাবি। সাকিব চল, তো ভালো লাগছে না। এভাবে নানাভাবে প্রতিদিন লিমা আমাকে অপমান করে, কিন্তু আমি আর কিছু মনে করি না। আর আমি এখন বাসায় থাকি। বলতে বলতেই এইচএসসি পরীক্ষা চলে আসলো। পরীক্ষা দিলাম, ইনশাল্লাহ পরীক্ষা ভালোই হইলো। সে অনুযায়ী ফলাফল আলহামদুলিল্লাহ ভালোই হইলো। সবাই চয়েস দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমি আর সাকিব লন্ডনের এক মেডিকেল চয়েস দিলাম। সেখানে আমার সিলেকশন হলো আর সাকিবের হলো না। ও আমাকে অভিনন্দন জানালো। আমি এই ব্যাপারটা কাউকে জানাতে বাধা করলাম। আমার এতদিন লেখাপড়ার খরচ সাকিব দিয়েছে। অন্যদিকে সাব্বির কেন জানি দুজনকে আসতে বললো। গিয়ে দেখি লিমা ওর সাথে আছে। ওদের 3 জনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেকশন হয়েছে। আমার হয়নি শুনে লিমা বলল, ঢাকা বিশ্ববিদ্যালয় কি যেমন তেমন রাস্তার কুকুরের জন্য নাকি যে সবার চান্স হবে? আমি শুনে হাসলাম, সাথে সাকিবও হাসলো। তারপর আমি বললাম, আচ্ছা আমার পক্ষ থেকে আজ তোদের জন্য ট্রিট। আমার কথায় লিমা যেন কেমন করে তাকালো, মনে হয় ভাবলো আমি দুঃখে পাগল হয়ে গেছি। একটু পর ওদের কাছে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মন খারাপ করে বাসায় আসলাম। এসে দেখি আব্বা দাঁড়িয়ে আছে দরজার সামনে। আমাকে দেখে কাছে আসলেন, এসে ঠাস ঠাস করে চর মেরে বলতে লাগলেন, সারাদিন কই ছিলিস? আমি কথা বলছি না। নিশ্চয়ই কোনো মেয়েকে ইফটিজিং করতে গিয়েছিল, যার যে স্বভাব। আপু, তুই চুপ করবি? চুপ করবো কেন? সত্যি বললে গায়ে লাগে, তাই না? ওর কলেজের অনেক খারাপ ছেলে মেয়েরা বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাইছে, ও পায় নাই কেন? সারাদিন মেয়েদের পেছনে ঘুরে বেড়ায়, আর সে নাকি হবে ডাক্তার। ওকে জন্ম দেওয়াই ভুল হয়েছে। আমি বুঝি না ওর মতো কুলাঙ্গার আমাদের পরিবারে কিভাবে জন্ম নিল। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তোর মতো কুলাঙ্গার চেয়ে আমি যদি নিঃসন্তান হতাম তবুও ভালো হতো। তোর মতো চরিত্রহীনকে এত টাকা দিয়ে খাইয়ে পরিয়ে আমি অনেক ভুল করেছি। তার চেয়ে যদি একটা রাস্তার কুকুরকে খাওয়াতাম তবু ভালো হতো। আমার মান সম্মান নষ্ট করতো না। তোর পিছনে টাকা নষ্ট না করে সেই টাকা যদি ব্যাংকে রাখতাম তবে আমার মেয়েটার বিয়ে দিতে এত কষ্ট হতো না। তুমি আমার কাছে সেই টাকা এখন চাচ্ছ? আব্বা আমার কাছে তেড়ে এসে বললেন, হ্যাঁ চাইছি। দিতে পারবি? দে, টাকা ফেরত দে। কি বলছো আব্বা? ও তোমার ছেলে, আর ওকে ভরণ পোষণ করানো তোমার কর্তব্য। আপু তুই কিছু বলিস না। আচ্ছা বেঁচে থাকলে আপনার টাকা ফেরত দেবো ইনশাআল্লাহ। এই বলে রুমের দিকে যাচ্ছিলাম, তখন আব্বা বলে উঠলেন, ওইদিকে কই যাচ্ছিস? আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। তুই এক্ষুনি বাসা থেকে বাইর হয়ে যাবি। আব্বা, কথা বলে যাওয়ার রূপ তোমার কবে হলো?
কি বলতে চাচ্ছিস? এইসব কথা কি সবার সামনে বলবো? সইতে পারবে? আব্বার কোনো কথাই বললো না, চুপসে গেল। কি বলতে চাচ্ছিস আপু? হ্যাঁ, আজ সব কথা বলবো। তোর এই বাড়িতে থাকা খাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা নিয়েছে আব্বা। এরপরেও কিভাবে তোকে বাসা থেকে বের হতে বলে আব্বা? মা কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, রুমে চলে এলাম। কিছুই ভালো লাগছিল না, না খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সাকিব এসে নিয়ে গেল, ওর সাথে কোনো কথা বলে নাই, কিছু খাইও নাই। সাকিব একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, তবুও ওর সাথে কোনো কথা বললাম না। খাবার অর্ডার করলো, আমি কিচ্ছু খাচ্ছি না, শুধু ওর দিকে তাকিয়ে আছি আর ও এদিক ওদিক তাকাচ্ছে। অনেক সময় ওর দিকে তাকিয়ে আছি, হঠাৎ খাবার ছেড়ে উঠে গিয়ে বিল দিয়ে আমার কাছে এসে হাত ধরে বাইকে করে একটা পার্কে নিয়ে গেল। আমার সামনে দাঁড়িয়ে বললো, কি হয়েছে তোর? এরকম কেন করলি? কি করেছিস? কিছু করিস নাই। সরি, তোকে কষ্ট দিয়ে আমি কিভাবে চুপ থাকি বল? তাই বলে আমাকে জানাবি না? তোর বাবার কথা তোকে কিভাবে বলি বল? তোর বাবা এই সব কথা তোকে বললে তোর কি মন ভালো থাকতো? তোর খারাপ লাগতো না? আর বড় কথা হচ্ছে, তোর বাবার প্রতি কি তোর সে আগের সম্মানটা থাকতো? আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সত্যি তো, ও সব ঠিক বলেছে। আমি তো এই সব কথা মেনে নিতে পারতাম না। হঠাৎ সাকিব আমাকে জোরে জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দে দোস্ত, তোকে না বলে এইসব করা আমার ঠিক হয়নি। তোর কষ্ট আমার একদম সহ্য হয় না রে। তোকে যে আমার ভাই মনে করি, আমাকে মাফ করে দে। তোর এইভাবে চুপ থাকা একদম সহ্য হচ্ছে না। পারলে মার, তবুও এরকম করিস না রে। আমাকে বাসায় নামে দে, ভালো লাগছে না। না, আগে কিছু খেতে হবে, কাল থেকে কিছু খাস নাই। আচ্ছা চল। এরপর দুজনে একটু করে খেলাম। সাকিব বাসায় নামে দিতে আসছে, সাকিবকে দেখে আব্বা বললেন, সাকিব, নাস্তা করে যাও। আমার খাবারের কথা আপনাকে ভাবতে হবে না, আমার বন্ধুরা খাওয়ালেই হবে। এই বলে সাকিব চলে গেল। আমি রুমে গেলাম। রাতে খাওয়ার জন্য মা ডাকতে এসে বললো, বাবু খেতে আয়। খাবো না মা। কেন খাবে না? প্লিজ আয় বাবু। খাবো না মা। আমাকে খাওয়ার জন্য কেন ডাকছো বুঝছি না। আমি তো রাস্তার কুকুরের চেয়েও খারাপ। ও, এবার বুঝছি। টাকার কথা ভাবছো তো, সেটা সাকিবকে বলে দিয়েছি, ও সময় মতো টাকা দিয়ে দেবে। আর কয়েকটা দিন সহ্য করো, আর মরে গেলেও মুখ দেখাবো না। মা ওনা দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল। মা চলে যাওয়ার পর অনেকক্ষণ কাঁদলাম। কিছু সময় পর সিমি আপু আসলো, এসে দেখলো আমি কাঁদছি। আমার কাছে এসে বসে ঘাড়ে হাত রাখলো। আপুকে দেখে ওর কোলে মাথা রেখে বললাম, আচ্ছা আপু, আমাকে কি রাস্তা থেকে কুড়িয়ে আনছিল? আমি মরলেই কি সবাই শান্তি পাবি? একটা চড় লাগাবো কুত্তা। আর একটা বাজে কথা বললে আর কোনোদিন আমার সাথে কথা বলবা না। এইসব হয়েছে লিমার জন্য, ওকে তো আমি কোনোদিনও মাফ করব না। থাক না আপু, ওর কথা বাদ দে। আপুর চোখেও পানি। দুই ভাই বোন অনেক সময় ধরে কাটলাম। এরপর আপু বলল, দেখ তোর জন্য কি আনছি, বিরিয়ানি, তোর ফেভারিট খাবার। খাবো না আপু। চিন্তা করিস না, এটা বাড়ির না, আমি কিনে এনেছি। এরপর জোর করে আপু খাওয়াতে লাগলো। আমিও আপুকে খাইয়ে দিলাম। দরজার কাছে দেখে আব্বা আমাদের দেখছে আর চোখের পানি ফেলছে। আসলে কি তোর কোথাও চান্স হয়নি? আমি কোনো কথা বলছি না। আচ্ছা, এখন হয়নি তো কি হয়েছে, একদিন হবে, তুই ট্রাই কর। এই বলে আপু চলে গেল। এভাবেই দিন চলছে। কিছুদিন পর লিমা সবাইকে ডাকলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও সাকিবের সাথে যেতে হলো। সেখানে গিয়ে দেখি লিমা আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে। ওর দিকে আর তেমন তাকালাম না। লিমা সবার উদ্দেশ্যে যা বললো তা নিজের বিশ্বাস করতে খুব কষ্ট হলো। আব্বা এতটা কাজ করলো, অথচ আমি কিছুই জানি না। খুব কান্না পাচ্ছিল। শোন সবাই, এখানে একজনকে ভাবি সবার দাওয়াত। কিসের দাওয়াত? বড় আপুর বিয়ে। নিজে আমাকে ফোন করে সবাইকে বলতে বলেছেন। কোন বড় আপু আর কার বড় আপু? লিমা আমার কথা শুনে হাসতে লাগলো। কেন হাসতে কিছুই বুঝছি না। আমি মাথা নিচু করে ফেললাম। সাকিব জিজ্ঞেস করলো, হাসতেছিস কেন? আর কোন বড় আপুর বিয়ে? তুলিয়াপুর বিয়ে, সামনে শুক্রবার। লিমার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমার নিজের বোনের বিয়ে, অথচ আমি জানি না। আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি কেউ। দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। খুব ভালো হয়েছে তাই না? কোনো শুভ অনুষ্ঠানে চরিত্রহীনে থাকার কোনো অধিকার নেই। তুই চুপ করবি? ও যাই হোক, ও তো নিজের ভাই, তাই না? নিজের ভাইদের কি হয়েছে? চরিত্রহীন কি কুকুরের পেটে জন্মে? আমি তো বলি আঙ্কেল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর সাব্বির, তোকে বলি, তোকে না বললাম কোনো চরিত্রহীনকে নিয়ে আসবি না? কোনো রাস্তায় কুকুরের মুখ দেখার কোনো ইচ্ছা নেই আমার। এরপর থেকে একা আসবি। আর বৃহস্পতিবার আপু যাইতে বলেছে একজন বাদে। সাব্বির কিছু বলতে চাইলো, কিন্তু আমি ওকে আটকিয়ে বললাম,
আমাকে একটু বাসায় এগিয়ে দিয়ে আসবি? খুব খারাপ লাগছে। কি হয়েছে তোর? লিমা যেন কেমন করে তাকালো। সাব্বির আমাকে ধরতে আসলে সাকিব বাধা দিয়ে বলল, আমার বন্ধুকে আমি একাই সামলাতে পারবো, কাউকে লাগবে না। এরপর সাকিব আমাকে ধরে বাইকে উঠিয়ে চলে যেতে লাগলো। সাব্বির লিমাকে বলল, তোর কি মনে হচ্ছে না একটু বেশি করে ফেলছিস? আচ্ছা, তুই তো এরকম ছিলিস না। আজ তোর জন্য বন্ধুরা আমাকে ভুল বুঝলো। তুই যা করছিস এর জন্য একদিন খুব পস্তাতে হবে, দেখিস। এই বলে সাব্বির চোখের কয়েক ফোঁটা পানি ফেলে চলে গেল। লিমা যেন বাক শক্তিহীন হয়ে গেছে, ও কিছুই বলছে না। বাইক থেকে নেমে সাকিব আমাকে ধরে রুমে নিয়ে গেল। সিমি আপু আমাকে দেখে দৌড়ে কাছে এসেই আমাকে ধরে কাঁদতে কাঁদতে বলল, কি হয়েছে তোর ভাইয়া? তেমন কিছু না, আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না, আমার জন্য আমার বন্ধুই যথেষ্ট। সিমি আপু অশ্রু শক্ত নয়নে আমার দিকে চেয়ে রইল। সাকিব আমাকে রুমে নিয়ে আসার পর ওকে বললাম, পাসপোর্ট আর ভিসার কি খবর? সব রেডি? কালকে নিয়ে আসবি, আর সাব্বিরকেও নিয়ে আসিস, একটা বিষয়ে কথা বলার আছে। আচ্ছা। সাকিব চলে গেল। কিছুক্ষণ পর আব্বা আমার রুমে এসে আমার পাশে বসলো। আব্বাকে দেখে আমি একটু উঠে বসলাম। আব্বা আমাকে দেখে বলল, কেমন আছিস? মরে নাই, বেঁচেই আছি। এত খবর নিতে হবে না, যা বলতে আসছেন বলতে পারেন। শুনলাম আপনার মেয়ে নাকি বিয়ে? যা শুনছি সব সত্যি। আগামী শুক্রবার, তাই অনুরোধ করছি তোর এই মুখ বিয়ে বাড়িতে কাউকে না দেখালে খুশি হব। আমি চাই না কোনো চরিত্রহীনের জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে যাক। তুই চাইলে তোর পা ধরছি, তবু ওই দিন বাইরে আসিস না দয়া করে। আমি হাসতে হাসতে বললাম, আপনাকে চিন্তা করতে হবে না, আর আমার পাও ধরতে হবে না। আমি কথা দিচ্ছি কাউকে মুখ দেখাবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আব্বা চলে গেল। কিছু সময় পর একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। রিসিভ করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ফ্লাইট আগামী বৃহস্পতিবার রাত 8:15। ওকে। কল কেটে দিয়ে দেখি বড় আপু দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞেস করলো, কিসের ফ্লাইট? কিছু নাই, কি বলতে আসছেন সেটা বলেন। এভাবে বলছিস কেন? একটু ভালো করে কথা বল না প্লিজ। জানিস আগামী শুক্রবার আমার বিয়ে। জানতাম না, আমার বন্ধুদের কাছেই শুনলাম। আর কেউ একজন নাকি বলেছে চরিত্রহীন ছাড়া যেন সবাই থাকে। আর আপনার বাবা একটু আগেই বলে গেল যেন এই নোংরা মুখ কাউকে না দেখাই। এই কথাটাই আপনিও বলতে এসেছেন তো? বলতে হবে না, আমি আমার মুখ কাউকে দেখাবো না ইনশাআল্লাহ। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এখন আপনি আসতে পারেন। আপু চলে গেল। কিছুক্ষণ পর সিমি আপু আর মা আসলো। ওদের দেখে মাথাটা গরম হয়ে গেল। আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? আমি কি এমন পাপ করেছি যে সবাই আমাকে এত অপমান আর অবহেলা করছিস? আমি কি মানুষ না? আমার কি দুঃখ কষ্ট নাই? এর চেয়ে একবার মেরে ফেল আমাকে। আমার কথা শুনে সিমি আপু দৌড়ে আমার কাছে এসে জোরে ধরে কাঁদতে লাগলো। আমি কি করব বুঝতে পারছি না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার কাছে কেন আসছিস? আমি তো তোদের কেউ না। এভাবে বলিস না ভাইয়া, জানি তুই রেগে আছিস। সত্যি বলছি, আমি জানতাম না। আমাকে মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, যা, মাফ করলাম, এখন তোরা যা।